হচ্ছে। তো সব মিলিয়ে আমি বলবো এই দ্য ভিঞ্চি ক্লাব বইটাকে আমি আসলে ঠিক নির্দিষ্ট একটা জনরার মধ্যে ফেলতে খুবই হিমশিম খেয়েছি। Museum in Paris in 1706. But she's about to become a sensation. The Mona Lisa is snatched from the world's most একটা famous museum. যেটা বলে ইতিহাস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং, সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক এভিডেন্স। Like the lots of people they have had time to understanding like who is Mona Lisa actually. আশ্চর্যজনক তথ্য হলো এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো মোনালিসা দুনিয়ায় আছে। Blotches of dark blue appear. These revealed areas of paint which are not by Leonardo's hand. Assalamu everyone, you're watching Shoykot Booknook and I'm Shahriam Shoydit throughout this video. So আজকের যে আমাদের পডকাস্টে যেটা টপিক সেটা হচ্ছে গিয়ে যে আমাদের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটা পেন্টিং, সেটা হচ্ছে গিয়ে মোনালিসা। আমরা সবাই জানি এবং আমরা যারা একটু টুকটাক সাহিত্যের সাথে যে যারা আছে আমরা সবাই জানি যে বাংলা সাহিত্যের একজন বর্তমান সময়ে যে থ্রিলার সম্রাট বলা হয় একজন লেখককে, তিনি হচ্ছে গিয়ে আমাদের মোহাম্মদ নাজিমুদ্দিন। তো মোহাম্মদ নাজিমুদ্দিনের একটা বই যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে সেটা হচ্ছে ভিঞ্চি ক্লাব। আজকে আমাদের পডকাস্টের যে মেইন টপিক সেটা হচ্ছে দ্য এপিডেমি অফ বিউটি, দ্য টক অফ মেনি পিপল থ্রু দ্য ইয়ার. This is none other than Vinci Club, and today I have a very special guest with me. Like, he's a teacher, he's a social analyst, he's a critic, and he's a ইন্টারন্যাশনাল কমেন্টেটর অফ ক্রিকেট। ইজ মিস্টার তানজির শাহরিয়ার ভাই। তো ভাই, প্রথমে আমি আপনাকে যে প্রশ্নটা আসলে করতে চাইবো যে আমি কিছু বুক রিভিউয়ারদের নাম বলছি না, তো তারা হচ্ছে বলতেছে আসলে এই বইটা নাকি অনেকটা ফালতু একটা বই হয়েছে, যেটা নাকি থ্রিলারের আসলে কোনো ধারে কাছেও নাই। আসলে বইটা আসলে কি রকম, বইটা জনরাটা আসলে কি, বা আপনার মতামতটা ওভারঅল প্রথম দিকে আমি যে বইটা প্রথমে হচ্ছে আসলে নাজিমুদ্দিন আমরা জানি ইজ রিনাউন্ড থ্রিলার রাইটার, আর সেটা হচ্ছে যে আমরা এই বইতেও তার পুরোটা ছাপ আমরা দেখতে পেয়েছি। সেটা শুরুতেই তিনি দেখিয়েছেন যে ডক্টর জেড নামের একজন রহস্যময় পার্সন, তাকে আমরা দেখতে পাই এবং ক্রমেই আসলে শুরুটা হয় হলি বেবিস থেকে। একজন মানুষ, তিনি হলি বেবিজের অ্যাট্রিবিউশনটা করাতে চাইছিলেন, তার নাম মূলত মার্কাস মাজুরে। তিনি পেয়েছিলেন তার মামার কাছ থেকে, তার মামার নাম হচ্ছে বেল্লো। তো সেই বেল্লোর কাছ থেকে ইনি পেয়েছিলেন সেই সূত্রে, এবং তিনি ইতালিতে আসেন। মার্কাস মাজুরে নেদারল্যান্ডসের মানুষ। তো মূলত তিনি এই হলি বেবিজের অ্যাট্রিবিউশন যেটা হচ্ছে যে সারা দুনিয়া জুড়ে যে পেন্টিং গুলো আছে এগুলো অরিজিনাল কিনা এবং এইগুলো নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলোর মধ্যে দিয়ে আসলে ফাইনালি এটা ডিসাইডেড হয় যে এটা আসলেই যার ছবি বলে দাবি করা হচ্ছে তার ছবি কিনা। এই ক্ষেত্রে লিওনার্দো দা ভিঞ্চি, তার কথাটা এখানে যেহেতু দ্য ভিঞ্চি ক্লাব, তো এটা হচ্ছে যে ভিঞ্চি ক্লাবের একজন সদস্য হচ্ছেন এই ডক্টর জেড, এবং তার সঙ্গে ডেসমন্ড রিগবি আছেন, আরো অনেকেই আছেন যাদের নাম সবসময় প্রকাশ্যে আসে না, এবং এই ক্লাবগুলোর কার্যক্রম আসলে খুব বেশি একটা প্রকাশ্যে আসে না, এবং বিভিন্ন শহরে তাদের এই ভিঞ্চি ক্লাবটা রয়েছে, প্যারিসেও রয়েছে, মিলানেও রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই ভিঞ্চি ক্লাবগুলো রয়েছে। তো তারা দায়িত্ব নিয়েছিল এই হলি বেবিসটাকে অ্যাট্রিবিউশন করে দেওয়া। তো এটাই ছিল মূল কারণ, যার কারণে হচ্ছে ডক্টর জেড তিনি ইতালিতে যান, এবং সেখানে কিন্তু নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। হলি বেবিস থেকে ঘটনাগুলো আসলে নানান দিকে ছড়িয়ে যায়। হলি বেবিস থেকে আমরা ক্রমেই যেটা হয়, আমরা যে একটু আগে আপনি যেরকমটা বললেন যে মোনালিসা রহস্যের এক আধার, লুভরের মিউজিয়ামে যে মোনালিসা আছে এটা আসলে মোনালিসা কিনা বা এটা কে, এই রহস্যের মধ্যে আমরা ঢুকে যাই। এবং যেটা বলা চলে যে এই বই নিয়ে যদি আমি খুব সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে হবে যে একটা যেটা বলে ইতিহাস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং, সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক এভিডেন্স, এবং বিভিন্ন দেশে বিভিন্নভাবে মোনালিসা সহ লিওনার্দো দা ভিঞ্চির যে অন্যান্য সৃষ্টিকর্ম রয়েছে সেগুলো নিয়ে যে রিসার্চগুলো রয়েছে সেগুলোর একদম ছবি সহ, এবং শুধু প্লেন ছবি, সাধারণ ছবি নয়, এক্স রে, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক যে টেস্টগুলো আছে যেগুলোর মাধ্যমে আসলে একটা ছবির কতটুকু গ্রহণযোগ্য, আসলে এটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা কিনা, যে কালিটা ব্যবহার করা হচ্ছে সেটা কোন আমলের কালি, এরকম অনেক তথ্য উপাত্ত কিন্তু এই ছবিতে আছে। এবং সেই তথ্য উপাত্তগুলো বের করে লুই পাস্কাল একজন ছিলেন ইমেজ অ্যানালাইজার, তাকে আমরা পেয়েছি। তো এই জায়গায় আমরা দেখেছি এই জিনিসটাই। তো ওভারঅল যেটা হচ্ছে এই বইটা পড়লে যেটা হয়, মানে আমার যেটা হয়েছে, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি একটা ইতিহাস পড়ছি। আবার একটা সময় কি আমার কাছে মনে হলো যে একটা রহস্য রোমাঞ্চ এখানে জায়গা করে নিচ্ছে। আবার একটা সময় কি আমার কাছে মনে হলো আরে এরা এত সায়েন্টিফিক্যালি এই ছবিগুলোর সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির যোগসূত্র বা লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিগুলো এঁকেছেন কিনা সেটা বের করার যে প্রচেষ্টা করছে। তো আমার কাছে মনে হচ্ছে একটা সময় যে এটা তো আসলে একটা সায়েন্টিফিক
গল্পের মতো হচ্ছে। তো সব মিলিয়ে আমি বলবো এই দ্য ভিঞ্চি ক্লাব বইটাকে আমি আসলে ঠিক নির্দিষ্ট একটা জনরার মধ্যে ফেলতে খুবই হিমশিম খেয়েছি। এবং আমার কাছে মনে হচ্ছে এখানে থ্রিলার যেমন আছে, যেমন এখানে অনেক ঘটনা আছে, যেমন লিওনার্দো দা ভিঞ্চির যে মা ছিলেন উনি এক সময় মারা যান, ওনার বাবা আসলে স্যার পিয়েরে ওনার মাকে স্বীকৃতি দেননি। পরবর্তীতে যার ছবি বলে মোনালিসার ছবিটাকে দাবি করা হয়েছিল বিভিন্ন মাধ্যমে, সেই মেদিচি, তার ছেলে ইপ্পোলিতো। তো ইপ্পোলিতোর মা বলে অনেকে দাবি করেছেন, তো ইপ্পোলিতোর মাও মারা যান। এইভাবে আসলে বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে এবং একটা ওই যে থ্রিলার থ্রিলার ভাবও কিন্তু এখানে বেশ ভালোই আছে, যে কিভাবে মারা গেলেন এবং কেনই বা মারা গেলেন, এই ঘটনাগুলো কিন্তু খুব সরলভাবে নাজিমুদ্দিন এখানে নিয়ে এসেছেন। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনার পেছনের ঘটনা, যে ঘটনাটা আসলে কোত্থেকে শুরু হলো। আমরা ডক্টর জেড তিনি মূলত এখানে উত্তম পুরুষে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন এবং তিনি এই প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা বলা চলে যে রহস্য উদ্ঘাটন, যে আসলে মোনালিসা থেকে মোনালিসা কিনা বা অন্য কেউ কিনা, বা লিওনার্দো দা ভিঞ্চি আসলে মোনালিসাটা কেন আঁকলেন, এই বিষয়টা শেষ পর্যন্ত তিনি তার একটা মতামত দিয়ে সেটা অবশ্যই এভিডেন্স বেসড এবং সেটা আমরা জানতে পারি। তো পুরোপুরি যদি আমাকে বলেন একটা বলতে যে রহস্য, রোমাঞ্চ এবং থ্রিলার সবকিছু মিলিয়ে এবং সঙ্গে কিন্তু ইতিহাসও আছে, তো সব মিলিয়ে আমি বলবো একটা বৈচিত্র্যময় এবং মাল্টি লেয়ার, মাল্টি ডাইমেনশনাল একটা বই। একটা কোনো জনরায় আমার মনে হয় না এই বইটাকে আটকে রাখা সম্ভব হবে। নাজিমুদ্দিন এই বইটা লিখতে গিয়ে প্রায় 10 বছর লাগছে। আমরা যারা হচ্ছে ব্যাডবাস্টার সিরিজ আমরা যে বা যারা দেখছি, কারণ ব্যাডবাস্টার সিরিজটা হচ্ছে গিয়ে বাংলার ইতিহাসে যারা হচ্ছে মানে থ্রিলার প্রেমী যারা, অসাধারণ একটা সিরিজ। সো এই সিরিজে যে নেমেসিস যে বইটা, এই বইটার মধ্যে কিন্তু এটা করা ছিল, যে মেনশন করা ছিল যে আসছে ভিঞ্চি দ্য ক্লাব। সো যে বিষয় হচ্ছে যে মানুষ যারা সবচেয়ে বেশি লাইক the lots of people they have had time to understanding like who is Mona Lisa actually. কেউ মনে করে যে তার বাড়িওয়ালা ছিল, কেউ মনে করে তার এক্স প্রেমিকা ছিল, কেউ মনে করে যে আবার আসলে আসলে মোনালিসা কে, বা আপনি যদি আপনাকে প্রশ্ন করি যে মোনালিসা আসলে জিনিসটা কে ছিল এবং লিওনার্দো দা ভিঞ্চি তিনি কাকে চিন্তা করে আসলে এটা মানে অঙ্কন করেছিলেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুব মজার একটা বিষয় যে আমরা যেটা সাধারণত আমরা যেটা জানি যে মোনালিসা হচ্ছে লুভর মিউজিয়ামে যে ছবিটা আঁকা হয়েছে সেটাই মোনালিসা, কিন্তু আশ্চর্যজনক তথ্য হলো এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো মোনালিসা দুনিয়ায় আছে। এর মধ্যে কপি রয়েছে, বেশ কিছু কপি রয়েছে, সেখানে আমি বলবো সেগুলো নিয়ে। একটা হচ্ছে যে রাশান একটা মোনালিসা রয়েছে, জাইডগেস্ট সেটা সংগ্রহ প্রকাশ করেছিলেন, সেন্ট পিটার্সবার্গে সেটি রয়েছে এবং 1620-1680-র মধ্যে এটা আঁকা হয়েছে। সেটার বেরিটিন নামের একটা কালার ছিল, সেই বেরিটিন কালারটা সেই সময় শুধুমাত্র প্যারিসে একটা দোকানে পাওয়া যেত। তো অনেকেই মনে করেছেন যে রাশান যে মোনালিসা সেটা বোধ হয় যে অরিজিনাল মোনালিসা, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এটা আসলে দুর্দান্ত একটা কপি। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা দেখলাম কি যে মোনালিসা আরেকটা কপি আছে। এর থেকেও চমকপ্রদ একটা তথ্য আছে যেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এটাও আসলে লিওনার্দো দা ভিঞ্চিরই আঁকা, সেটা হচ্ছে আইসেলওয়ার্থ মোনালিসা। মানে উনি দুইটা আছে? হ্যাঁ, আইসেলওয়ার্থ মোনালিসা। কারণ হচ্ছে যে মোনালিসার সঙ্গে আমরা যে লুভরে যেটা দেখি সেই মোনালিসার চেহারার সঙ্গে আইসেলওয়ার্থ মোনালিসার চেহারাটা অনেকখানি মেলে, বাট আইসেলওয়ার্থ মোনালিসার বয়সটা অনেক কম এবং তরুণী একজন, এবং তার যে সাজসজ্জা ছবিতে দেখা যায়, বইতে সেই ছবিগুলো আছে, তার সাজসজ্জা কিন্তু একটু ভিন্ন। তো এই আইসোলট মোনালিসা, তো প্রথমে সবাই নাকচ করে দিয়েছিলেন যে না, মোনালিসা আসলে একটাই আঁকা হয়েছে এবং আর কোনো মোনালিসা আঁকা হয়নি, কিন্তু আইসোলট মোনালিসাটা যে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এটা কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে। এই বইতে আমরা পাই 1914 সালে হিউ ব্লেকার, এটা একজন আর্ট ডিলার, তিনি ব্রিটিশ একটা মিউজিয়াম থেকে এটা সংগ্রহ করেন এবং পরবর্তীতে তিনি সুইজারল্যান্ডে এটা নিয়ে যান। তো জন অ্যাসমস নামের একজন আর্ট, আমরা যদি বলি আর্ট অ্যানালাইজার, উনি একদম লেটেস্ট যে সায়েন্টিফিক মেথড আছে ওটা প্রয়োগ করে সেই মোনালিসাকে পরীক্ষা করেছেন, যেটাকে ইনস্টামেটিক ক্যামেরা বলে। সেই ইনস্টামেটিক ক্যামেরা দিয়ে তো উনি কিন্তু এটা বলেছেন যে না, এটা আসলে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা। এছাড়া ক্রিস্টোফার এবং ইউ ব্রাউন, এই দুজন দ্য মোনালিসা মিথ নামের একটা ম্যাগাজিনে ওনারাও কিন্তু বেশ আগে এটা বলেছেন যে এটা আসলে প্রকৃত অর্থেই মোনালিসা। 2015 সালে আরো একটি গবেষণা হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে কার্বন ডেটিং করে এবং এটার যে যে উপাদানগুলো আছে সাইন্টিফিক্যালি এগুলো নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এই আইসোলট মোনালিসাটাও আসলে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। তাহলে লুভরের যে মিউজিয়ামে যে ভিঞ্চির আঁকা মোনালিসা, এটা নিয়ে বেশ কিছু গল্প কিন্তু এখানে আছে। এবং প্রথমে এটা মনে করা হয়েছিল যে যে গ্রামটায় ভিঞ্চি থাকতেন, ফ্লোরেন্সে তিনি চলে আসেন পর। তো ফ্লোরেন্সের এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার স্ত্রী ছিলেন লিসা গেরার্দিনি। তো লিসা গেরার্দিনি একটা পোর্ট্রেট আঁকার জন্য দেওয়া হয়েছিল দা ভিঞ্চিকে। তো দা ভিঞ্চি সেই
পোর্ট্রেটটা এঁকেও ছিলেন, কিন্তু সেই পোর্ট্রেটটা আসলে লিসা গেরার্ডিনির ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি তার স্বামীকে। কারণ হচ্ছে লিসা গেরার্ডিনি যেটা হয়েছে যে তিনি আসলে ওখান থেকে চলে আসেন এবং লিসা গেরার্ডিনির স্বামী যিনি ছিলেন সেই লিসা গেরার্ডিনির সেই স্বামী মারা যান। সেই স্বামী মারা যাওয়ার কারণে যেটা হয়েছে যে তিনি আসলে সেই যেটা বলে পেন্টিংটা ওনাকে দিতে পারেননি, কিন্তু পেন্টিংটা ওনার সঙ্গে ছিল। পরবর্তীতে উনি যখন ফ্লোরেন্স থেকে আসলে মিলানে চলে আসেন, মিলান থেকে একটা সময় তিনি ফ্রান্সে চলে আসেন, এবং ফ্রান্সে চলে আসার পরে সেটা হচ্ছে যে ওনার সঙ্গে হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষের জনসংযোগ হয়, এবং ইতালিতে থাকতেও মেদিচি নামের একটা পরিবারের সঙ্গে ওনার সংযোগ হয়, এবং তারাও কিন্তু তাকে একটা পোর্ট্রেট এঁকে দেওয়ার কথা বলেছিল। তো মেদিচিকে তিনি একটা পোর্ট্রেট এঁকে দেওয়ার কথা বলেছিলেন। মেদিচি মূলত বলেছিলেন তিনিও বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক করেছিলেন একজন মহিলার সঙ্গে। তো সেই মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। তো সেই সন্তানটাকেও তিনি আসলে বৈধভাবে তার প্রাসাদে নিয়ে আসতে পারেননি, তিনিও সম্ভ্রান্ত পরিবারের একজন লোক ছিলেন। তো তিনি আসলে ভিঞ্চিকে বলেন যে আপনি আমার ছেলেটা ও অন্যদের মাকে দেখে, ওর মায়ের একটা ছবি আপনি এঁকে দেন। তো ভিঞ্চির মনে তখন একটা সুপ্ত বেদনা যেটা ছিল সেটা একটু জাগ্রত হয় যে আমার তো ছোটবেলায় আমি মাকে দেখিনি। আসলে ভিঞ্চি ছোটবেলায় ওনার মাকে দেখেননি, বেশ বড় হবার পর উনি জানতে পারেন যে ওনার মা রয়েছেন। ওনার মায়ের শেষকৃত্য উনি করেছিলেন বটে, তবে ছোটবেলায় যে মাকে দেখা সেটার স্বাদ উনি পাননি। এবং আসলে শৈশবে তার মা দেখতে কেমন ছিলেন, মানে তার শৈশবে উনি সেটা জানতে পারেন। তো ইপ্পোলিতো ছোট ছিল, ওনার কাছে মনে হয়েছিল আচ্ছা ইপ্পোলিতোর মা আমার মা, এটা ভেবেই আসলে তিনি ওই যে লিসা গেরার্ডিনির যে পোর্ট্রেটটা ছিল ওটা পপলার কাটের মধ্যে ছিল। তো সেই পপলার কাটের ফ্রেমটা বা ইজেলটা আসলে একটু শক্তিশালী থাকে, ক্যানভাসটা ইনফ্যাক্ট নট ইজেল। তো ওই ফ্রেমের উপর মানে এটা মাথায় রাখেন, ওটা ছিল লিসা গেরার্ডিনির, উনি কিন্তু ওটা হ্যান্ড ওভার করেননি। এই বইতে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে তখনকার যে ট্যাক্সেশন সিস্টেম ছিল ইতালিতে, এটা মানে ডক্টর জেড বলছেন যে দুনিয়ার ইতিহাসের সেরা একটা ট্যাক্সেশন সিস্টেম ছিল। তো লিসা গেরার্ডিনির ছবিটা যদি দাভিঞ্চি তার হাজবেন্ডের কাছে হস্তান্তর করতেন, তার অবশ্যই ট্যাক্সেশনের কাগজে সেটা লেখা থাকতো, কিন্তু সেটা উল্লেখ কোথাও ছিল না। তার মানে হচ্ছে ছবিটা আসলে তার কাছেই ছিল, এবং এই ছবিটা তিনি ফ্রান্সে নিয়ে আসেন। তো এর মানে হচ্ছে তার কাছে এই ছবিটার কোনো একটা গুরুত্ব ছিল, গুরুত্ব না থাকলে তিনি কেন ফ্রান্সে নিয়ে যাবেন? অন্যের, যেমন লেখকই এখানে বলছেন ডক্টর জেডের ভাষায় যে অন্যের স্ত্রীর ছবি কি একজন চিত্রকর বয়ে নিয়ে বেড়াতে পারেন? এটা কি কোনো ধরনের মানে লজিক্যাল কোনো বিষয় হয়? হ্যাঁ। তো আসলে কি হয়েছিল, তিনি আসলে ইপ্পোলিতোর মাকে আঁকতে গিয়েছিলেন, এবং পরবর্তীতে যেটা হয় সেই জুলিয়ানো দি মেদিচি তিনিও মারা যান। তো মারা যাওয়ার পরে আসলে যেটা হচ্ছে আসলে ছবিটা তিনি কাকে দেবেন? তো ইপ্পোলিতোর মাকে আঁকতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে ভিঞ্চি আসলে একটা ভীষণ আবেগতাড়িত হয়ে তিনি তার মায়ের কথা কল্পনা করেন, এবং অনেকেই যেটা হয় যে মনে করে যে আমার মাটা কেমন ছিল। তো ভিঞ্চির কাছে মনে হচ্ছে আমি যেরকমটা ছিলাম আমার মাও তো ওরকমই ছিলেন। তো ভিঞ্চি কল্পনা করেন যে তার চেহারার সঙ্গে তার মায়ের চেহারার মিল ছিল, এবং ওই চেহারার মিল দেখে কিন্তু তিনি শেষ পর্যন্ত পোর্ট্রেটটা আঁকেন। এবং তার মনের ভেতর কিন্তু শুধু নিজের মা ছিল না, তার মনের ভেতর একটা সুপ্ত আকাঙ্ক্ষা যেটা ছিল যে ইপ্পোলিতোর মা, সেও মা হারা, এবং বাবার স্বীকৃতি সে যথাযথভাবে পায়নি, তিনিও কিন্তু পাননি তার বাবার কাছ থেকে। তো সেই যে সুপ্ত একটা বেদনা বা সুপ্ত একটা আকাঙ্ক্ষা তার মনের ভেতরে ছিল, সেই সুপ্ত আকাঙ্ক্ষাটা তিনি সামনে নিয়ে আসেন, এবং তিনি সর্বশেষ যে ছবিটা আঁকেন এখানে ডক্টর জেড যেটা বলছেন আসলে তিনি তার মায়ের ছবিটাই এঁকেছেন। এবং মায়ের ছবিটা আঁকার ক্ষেত্রে যেহেতু তিনি মাকে খুব বেশি দিন দেখেননি, খুব বেশি স্মৃতি মায়ের সঙ্গে তার নেই, তো তিনি আসলে নিজের আত্মপ্রতিকৃতিকে তার মায়ের প্রতিকৃতিতে রূপান্তরিত করেছেন। আর এটাই হচ্ছে মূলত লুভরে যে আমরা মোনালিসাটা দেখি, এটাই হচ্ছে সেই মোনালিসা। হ্যাঁ, এবং আরো কিছু কথা এখানে বলি যে এই দা ভিঞ্চি ক্লাবের কাজটাই হচ্ছে যে বিভিন্ন ছবির অ্যাট্রিবিউশন করা, এবং অ্যাট্রিবিউশন করতে গিয়ে কিন্তু হলি বেবিসের কিছু মজার ঘটনা আছে। যেমন এখানে যে মার্কাস মাজুরের কথা আমরা বললাম, মার্কাস মাজুর এবং ডেসমন্ড রিগবি কিন্তু মিস্টার জেডকে, ডক্টর জেডকে অ্যাসাইন করে এই কাজের জন্য, এবং তিনি এই যেটা আমরা বলি এটা অনেকে খুব সহজে এটার সঙ্গে কানেক্ট করতে পারবে, রিলেট করতে পারবে যে ভাইরাল হওয়ার যে ব্যাপারটা আছে, আমরা বলি না ভাইরাল হওয়ার ব্যাপার। তো ডেসমন্ড রিগবি এবং মার্কাস মাজুরে মিলে একটা খুব দুর্দান্ত প্ল্যান করেন। সেটা হচ্ছে যখন মার্কাস মাজুরের সঙ্গে ডক্টর জেডের দেখা হয়, তো মার্কাস মাজুরে একটা ব্রিফকেসের মধ্যে করে সেই হলি বেবিজের ছবিটা নিয়ে আসেন, এবং প্রতিমধ্যে তাদেরকে হচ্ছে একদল ডাকাত আক্রমণ করে, এবং ডাকাত আক্রমণ করে যে ব্রিফকেস থেকে, ব্রিফকেসটা পাসওয়ার্ড শুরু করতে ছিল রেটিনা দিয়ে ওইটাকে স্ক্যান করা লাগতো, এবং যে ব্রিফকেসটা খুলবে তার ছবি উঠে
ইন্স্যুরেন্স করা ছিল, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যাবে, এমন অনেক কিছুই ছিল। তো তিনি কিন্তু সেই ব্রিফকেসটা খুলে ছবিটা ওদেরকে দিয়ে দিলেন এবং পরবর্তীতে যখন হচ্ছে ডক্টর জেড জিজ্ঞেস করলেন যে আপনি ছবিটা ওদেরকে দিয়ে দিলেন, কিন্তু ডক্টর জেড যখন তিনি ছবিটা দিচ্ছিলেন, মার্কাস মাজুরা যখন ডাকাত দলের কাছে ছবিটা হস্তান্তর করছিলেন, তখনই যতটুকু দেখেছেন, দেখার পরেই বলেছেন যে ছবিটা আসলে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা নয়, এটা একটা কপি, এবং আপনি আসলে এটা অ্যাক্টিভিশন করতে গেলে আপনার এটা অ্যাক্টিভিশন করাটা খুবই কঠিন হয়ে যাবে, আমার মনে হয় না আপনি এটা অ্যাক্টিভিশন করতে পারবেন। তখনই কিন্তু মার্কাস মাজুরা তার খেলটা দেখান, সেটা হচ্ছে আপনি যেটা দেখেছেন সেটা আসলেই একটা কপি, এবং আপনার উপর আমি আস্থা রাখছি। আমি প্রথমে মনে করেছিলাম ডেসমন্ড ডিগবি একটা এশিয়ান লোককে অ্যাসাইন করেছে এই কাজের জন্য, এই লোকটা আসলে খুব একটা এফিশিয়েন্ট হবে না, কিন্তু আপনি যে অল্প সময়ের মধ্যে দেখে বুঝে ফেলেছেন যে এটা হলি বেবিজের অরিজিনাল কপি নয়, আমার এখন আপনার উপর আস্থা জন্মেছে। এরপর হচ্ছে সে ব্রিফকেসের অন্য একটা পাশ থেকে সে আরেকটা ছবির কপি বের করে, এবং সেটা দেখে বেশ আশ্চর্য হন ডক্টর জেড, এবং তিনি বলেন যে আসলে এটা মূল ছবি হতে পারে, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এটাই ছবি হতে পারে। তারপর হচ্ছে তিনি একটা ল্যাবে সেটা নিয়ে, আর্ট ল্যাব যেটা আছে সেখানে নিয়ে যান তার বন্ধু লুই পাস্কেল, সেটাকে নানানভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন। এরপরে এই হলি বেবিজের সূত্র ধরে আসলে তারা তার এক বান্ধবীর সঙ্গে তার ওখানে পরিচয় হয়, তো ওয়ারিনা সম্ভবত তার নাম, এবং তিনি ফ্রেস্কো যেটা বলে, আরেকটা ফ্রেস্কো ছিল যেটা হচ্ছে মিলানের একটা দেয়ালে আঁকা ছিল, সেই ফ্রেস্কো দেখতে যান। সেটার পরে তার আসলে বেলজিয়ামে অ্যান্টওয়ার্পে এবির একটা চ্যাপেল রয়েছে, সেই চ্যাপেলে ফ্রেস্কোর একটা প্রমাণ সাইজের ক্যানভাসে একটা ফ্রেস্কো রয়েছে আঁকা, সেটাও তারা দেখতে যান। এবং ডক্টর জেড ওইখানকার যে ফাদার ছিলেন আইভো ক্লোরিন সম্ভবত, তাকে বলেন যে ওকে আমি এটারও অ্যাট্রিবিউশন করে দেবো। তো আমরা কিন্তু ভিঞ্চি ক্লাবের সুবাদে এই পুরো জার্নিটা আমরা দেখতে পেলাম যে একটা ছবির অ্যাট্রিবিউশন কিভাবে হয়, এবং একটা ছবির অ্যাট্রিবিউশন করতে গেলে আসলে কত কিছুর প্রয়োজন হয়, কত ধরনের স্বীকৃতি লাগে, কত ধরনের এভিডেন্স লাগে, এই পুরো বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আর আরেকটা তো মজার তথ্য আমি বলেই দিলাম যে মোনালিসা কিন্তু এক পিস না। মোনালিসা ওই যে আমরা বলি না এক পিস, দুনিয়াতে এক পিসই আছে, অনেকে খুব ইয়ে করে বলেন, আসলে এই মোনালিসা কিন্তু এক পিস না। ওই যে আইসেলওয়ার্ড মোনালিসা যেটা, সেটাও কিন্তু আরেক পিস মোনালিসা, এবং সেটাও লিওনার্দো দা ভিঞ্চিরই আঁকা। তবে এইখানে যেটা হয়েছে যে সেই মোনালিসাটা আসলে কম বয়সী, এবং আসলেই সেটা মোনালিসা কিনা, কারণ আমরা সবগুলো ছবিকে মোনালিসা বলে অভিহিত করছি, আসলেই সেটা মোনালিসা কিনা। যেমন এখানে হচ্ছে যে প্রথমে এই ছবিটা তিনি আঁকতে গিয়েছিলেন, সেই পাসিফিকা ব্রান্দিনি, ইপ্পোলিতোর মা, ওনাকেই আঁকার ওনার ইচ্ছা ছিল, তো ব্রান্দিনিকে তো উনি আসলে দেখেননি, তো উনি একটা অবয়ব এঁকেছেন। একইভাবে আইসোলওয়ার্ড মোনাটা একটা অবয়ব, এটা আসলে যে কার অবয়ব আমার মনে হয় না এই রহস্যটা খুব সহজে সমাধান করা যাবে। তো আমি বলবো আসলে এই বইটাতে আমরা রহস্য, রোমাঞ্চ, বিজ্ঞান ভিত্তিক নানা ধরনের পর্যালোচনা, তথ্য উপাত্ত, পরীক্ষা নিরীক্ষা, গবেষণা সবকিছুই পেয়েছি। একটা অসাধারণ অনুভূতি হয়েছে আমার এই বইটা পড়ার পরে, বিশেষ করে এতগুলো ঘটনা এবং ইতিহাসের এত বাঁক বদল, এগুলো দেখে আমার কাছে সত্যি মনে হয়েছে যে নাজিমুদ্দিন আসলে একটা মাস্টারপিসই বানিয়ে ফেলেছে। সো মোনালিসা নিয়ে আমি যেটা বলবো যে আমার মতামতে পৃথিবীর রহস্য এটা সবসময় থাকবে আসলে এক্স্যাক্টলি বিষয়টা। আমরা যদি একটু ভালো করে ডিটেইল আকারে চিন্তা করি যে মোনালিসার পিকচারে যে আমরা যে আইব্রো যেটা, এটা কিন্তু পিকচারে নাই। আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই মানে প্রায় অধিকাংশ মানুষ এটা তারা নোটিস করে না বিষয়টা। সো এই ছিল আজকের আমাদের এই পডকাস্টটা। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ডোন্ট ফরগেট টু ফলো, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট আস, সো ডেফিনেটলি ইউ ক্যান শেয়ার দিস ভিডিও।